বিএনপির বিপক্ষে তৎপর ছোট বড় রাজনৈতিক দল ও শক্তি, বললেন তারেক রহমান। সংস্কার নিয়ে খোঁড়া যুক্তি না দেখিয়ে দ্রুত ভোট দেওয়ার আহ্বান মির্জা ফখরুলের। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম সম্মেলনে যোগ দিতে আজ রাতে সুইজারল্যান্ড যাবেন প্রধান উপদেষ্টা। বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগে আগ্রহ বাড়ানোই সফরের লক্ষ্য। ৩০ বছর চলার কথা থাকলেও 10 বছরেই বিকল সবকটি ডেমো ট্রেন। নিলামে বিক্রির পরিকল্পনা। 650 কোটি টাকার প্রকল্প নেওয়া হয় ব্যক্তি স্বার্থে। জড়িতদের শাস্তি দাবি। এবং যুক্তরাষ্ট্রের 47তম প্রেসিডেন্ট হিসেবে আজ শপথ নেবেন ডোনাল্ড ট্রাম্প। ওয়াশিংটন ডিসিতে বিজয় র্যালি। প্রথম দিনই সই করবেন রেকর্ড সংখ্যক নির্বাহী আদেশে। ভোরের সময়ের সঙ্গে আছি আমি শামিমা শাম্মী। 5 আগস্ট জনগণ যে শক্তি দেখিয়েছে, সতর্ক না হলে হাপ্পিত্তেশ করে পস্তাতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। অনুপ্রবেশকারীদের বিষয়ে সাবধান করে তিনি বলেন, ছোট বড় কিছু রাজনৈতিক দল ও শক্তি বিএনপির বিপক্ষে কাজ করছে, তাই নেতা কর্মীদের সতর্ক থাকতে হবে। এদিকে বিএনপি নেতারা বলেছেন, সংস্কার খেলা না করে দ্রুত নির্বাচন দিতে হবে। শেখ হাসিনার পতনের দিনে ভোট হলে আরও ভালো। বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 89তম জন্মবার্ষিকীতে তার সমাধিতে হাজারো নেতাকর্মীর ঢল। দোয়া ও মোনাজাতে অংশ নিতে রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে আসেন কর্মী ও সমর্থকরা। রোববার সকালে শীর্ষ নেতাদের সঙ্গে নিয়ে দলের প্রতিষ্ঠাতার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলেন বিএনপি মহাসচিব। তিনি বলেন, ভোটের পর সংস্কার কাজ এগিয়ে নিতে পারবে নির্বাচিত সরকার। সংস্কার এবং নির্বাচনের মধ্যে কোনো বিরোধ নেই। সংস্কারও চলবে, নির্বাচন হবে এবং যে সরকার আসবে, যে দল সরকারে আসবে তারা সেই সংস্কারগুলোকে এগিয়ে নিয়ে যাবে। আমরা আমাদের দলের পক্ষ থেকে আমরা পরিষ্কার করে বলতে পারি যে আমরা প্রতিটি সংস্কারকে এগিয়ে নিয়ে যাব। বিকেলে জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে বিএনপির আলোচনা সভায় যোগ দেন দলটির সিনিয়র নেতারা। দলে অনুপ্রবেশের সমালোচনা করেন তারা। পাশাপাশি জুলাই বিপ্লবের শক্তি ধরে রাখতে আগামী 5 আগস্ট নির্বাচন দেওয়ার আহ্বান জানান দলটির নেতারা। পরশুদিন আমার এলাকায় গিয়েছিলাম ভোলাতে। ওখানে গিয়ে দেখি আমার জিপের সামনে যারা মোটরসাইকেল চালায় 500 মোটরসাইকেল, এবং এদের অধিকাংশ আমি চিনি না। 40 বছর রাজনীতি করে আমার সঙ্গীকে জিজ্ঞেস করলাম, ভাই এরা কারা? এদেরকে তো কখন দেখি নাই। বলে এগুলো সব আগে আওয়ামী লীগ করতো, এখন এসে আমাদের গাড়ি বহরে সামিল হয়ে গিয়েছে। দূরে রাখুন তাদেরকে। যদি মাননীয় প্রধান উপদেষ্টা এবং অন্তর্বর্তীকালীন সরকার ইতিহাসে আরো বেশি স্মরণীয় হয়ে থাকতে চান, তাহলে জুলাই আগস্টের এই ঐতিহাসিক গণ অভ্যুত্থানকে স্মরণীয় করে রাখার জন্য 5 আগস্টে আপনি সংসদ নির্বাচনের আহ্বান করতে পারেন। তাহলে জাতি আপনাকে স্মরণ রাখবে। নির্বাচন ও সংস্কার নিয়ে খোঁড়া যুক্তি না দেখাতে সরকারের প্রতি আহ্বান জানান বিএনপি মহাসচিব। ওই যুক্তি খুব খোঁড়া যুক্তি, যে আগে সংস্কার হবে তারপরে নির্বাচন হবে। নির্বাচন কেন চাইছি আমরা? নির্বাচন চাইছি যে নির্বাচন ছাড়া, একটা নির্বাচিত সরকার ছাড়া কখনোই আপনার সেই শক্তি পাওয়া যায় না, সেই ম্যান্ডেট পাওয়া যায় না, সেই লেজিটিমেসি পাওয়া যায় না, বৈধতা পাওয়া যায় না, যারা বিশেষ বড় রকমের সিদ্ধান্ত নিতে পারে। যুক্তরাজ্য থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নেতাকর্মীদের সতর্ক করেন। অনুপ্রবেশকারী ও ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে সজাগ থাকতে দলীয় কর্মীদের প্রতি আহ্বান জানান তিনি। সামনের নির্বাচন এত সহজ নয় আপনারা যত সহজ ভাবছেন। জনগণের সাথে না থাকলে জনগণ 5ই আগস্ট দেখিয়ে দিয়েছে। কাজে আমরা যদি ভুল করি, জনগণ আবার কোনো একটা কিছু দেখিয়ে দিবে, তখন কিন্তু পস্তাতে হবে, তখন কিন্তু হাপিত্তেশ করতে হবে। কিছু কিছু রাজনৈতিক শক্তি, যেই হোক না, যত ছোট বড়ই হোক না কেন, তারা বিভিন্নভাবে আমাদের বিপক্ষে, ওই মোটরসাইকেল আমাদের কিছু কাজ কামের কারণে তার সাথে আমাদের নেতাকর্মীদেরকে যুক্ত করে কিছু কিছু কথা বলার চেষ্টা করছে। আমাদেরকে সতর্ক ও সচেতন হতে হবে সহকর্মীবৃন্দ। নির্বাচন ছাড়া রাজনৈতিক ও অর্থনৈতিক সংকট মোকাবেলা করা সম্ভব নয় বলেও দাবি করেন বিএনপি নেতারা। আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা।
এদিকে বিএনপির দ্রুত নির্বাচনের দাবির মধ্যেই প্রধান উপদেষ্টার প্রেস সচিব জানালেন, রাজনৈতিক দলগুলো কতটুকু সংস্কার চায় তার উপর ভিত্তি করে ভোটের তারিখ দেবে সরকার। কমিশনের প্রতিবেদন চূড়ান্ত করতে দলগুলোর মতামত নেওয়া হবে বলেও জানিয়েছেন তিনি। রোববার সকালে রাজধানীতে এক অনুষ্ঠানে এ কথা বলেন শফিকুল আলম। অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণের পর সংস্কারের রূপরেখা নির্ধারণের জন্য মোট 11টি কমিশন গঠন করা হয়, যার মধ্যে 4 সংস্কার কমিশন সুপারিশ সহ রিপোর্ট দিলেও এসব সুপারিশ কতটা বাস্তবায়ন সম্ভব হবে তা নিয়ে নানা মহলে চলছে আলোচনা। রোববার পিআইবিতে কৃষি সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ উদ্বোধন শেষে এ বিষয়ে কথা বলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। বলেন, রাজনৈতিক দলগুলো কি পরিমাণ সংস্কার চায় তার উপর নির্ভর করে নির্বাচনের তারিখ নির্ধারণ করবে সরকার। সংস্কার কমিশনের রিপোর্ট চূড়ান্ত করতেও মতামত নেওয়া হবে রাজনৈতিক দলগুলোর। এই রিপোর্টগুলো নিয়ে কার সাথে বসবে? পলিটিক্যাল পার্টিগুলোর সাথেই তো ডিসকাশনটা হবে, এর বাইরের তো কারোর সাথে ডিসকাশন হওয়ার সম্ভাবনা কম। অবশ্যই কিছু কিছু স্টেক হোল্ডার আছেন, তাদের সাথেও হবে, কিন্তু মূল আলোচনাটা হবে পলিটিক্যাল পার্টি এবং তাদের কনসেনসাসের উপরেই রিফর্মগুলো নির্ধারণ করছে। তারা যে ঐক্যমতে আসবেন যে না আমরা এই রিফর্মগুলো করব, প্রফেসর ইউনূস সেই রিফর্মের জন্যই তো কাজ করছেন। আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কোনো পরিকল্পনা নেই জানিয়ে প্রেস সচিব বলেন, বিগত সরকার এতদিন দেশবাসীকে মিথ্যা তথ্য দিয়েছে, তাই বাজার নিয়ন্ত্রণে হিমশিম খাচ্ছে অন্তর্বর্তী সরকার। আমরা প্রথমে সেই যে আলুটা দেখছি, আমাদেরকে বলা হচ্ছে যে আলু এত উৎপাদন হয়েছে, যে আলু যদি এতই উৎপাদন হয় তাহলে তো আপনার কোল্ড স্টোরেজে ওই আলুটা থাকার কথা। সেই আলুটা যখনই নাই, এটা যখন জানা হয়ে যায় ইনফরমেশন, তখন স্পেকুলেটিভ প্রাইসটা স্পেকুলেশন হয়। যৌক্তিকতা বিবেচনা করেই সরকারি চাকরিজীবীদের মহার্ঘ ভাতা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও জানান শফিকুল আলম। আপনি জাস্ট ইন্ডিয়ার বেতনগুলো নিয়েন, আপনি কম্পেয়ার করে দেখেন 1/3 অলমোস্ট। মেহেদী হাসান, সময় সংবাদ, ঢাকা। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম সম্মেলনে যোগ দিতে সোমবার রাতে সুইজারল্যান্ড যাবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। 4 দিনের সফর শেষে দেশে ফিরবেন 25 জানুয়ারি। রোববার সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে এ কথা জানান প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার। তিনি জানান, প্রধান উপদেষ্টা এই সফরে বিশেষ বৈঠক করবেন জার্মানির চ্যান্সেলর, থাইল্যান্ডের প্রধানমন্ত্রী, ফিনল্যান্ডের প্রেসিডেন্ট, বেলজিয়ামের রাষ্ট্রপ্রধানের সঙ্গে। এছাড়া মেটা, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল সহ কয়েকটি সংস্থার সিইওদের সঙ্গেও বৈঠক করবেন প্রধান উপদেষ্টা। বাংলাদেশ বিষয়ক আলোচনা বৈদেশিক বিনিয়োগ বৃদ্ধিতে সহায়ক হবে বলে প্রত্যাশা তার। আন্তর্জাতিক ব্যবসায়ী নেতৃবৃন্দ ও বিনিয়োগকারীরা যাতে বাংলাদেশে বিনিয়োগ করেন সে বিষয়ে আগ্রহ বৃদ্ধি করাই এই সফরের লক্ষ্য। এই সফরে বেশ কিছু গুরুত্বপূর্ণ ডিগনিটারিজ আছেন যাদের সাথে উনি দেখা করবেন, দ্বিপাক্ষিক মিটিং করবেন। এর মধ্যে রয়েছেন জার্মানির চ্যান্সেলর ওলফ শোলস, ফিনল্যান্ডের প্রেসিডেন্ট আলেকজান্ডার স্টাব, বেলজিয়ামের কিং ফিলিপস এবং থাইল্যান্ডের প্রধানমন্ত্রী পেন্ট্রো সিনাওয়াত্রা। ইন্টারন্যাশনাল বিজনেস লিডারদের কনফিডেন্স বৃদ্ধির জন্য বাংলাদেশের প্রতি এই ডায়ালগটা এবং সামগ্রিকভাবে এই যে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম কথা থাকলেও 10 বছরের মাথায় 650 কোটি টাকার ডেমো ট্রেন ভাঙাড়ি হিসেবে বিক্রির পরিকল্পনা চলছে। নষ্ট ডেমোগুলো মেরামতের সক্ষমতা না থাকায় এই সিদ্ধান্ত নিয়েছে রেলওয়ে। বিশেষজ্ঞরা বলছেন, উপযোগিতা না থাকলেও ব্যক্তি লাভের আশায় নেওয়া হয়েছিল এই প্রকল্প। রেলে এরকম প্রকল্প আরও আছে জানিয়ে জড়িতদের শাস্তির দাবি তাদের। নাজমুস সালেহীর প্রতিবেদন। এ যেন ট্রেনের ভাগাড়, ঘন জঙ্গলে খোলা আকাশের নিচে পড়ে আছে এক একটি। দেখতে নতুন হলেও খসে পড়েছে বিভিন্ন যন্ত্রাংশ, খুবই নাজুক অবস্থা ডেমো ট্রেনের। 30 বছর সেবা দেওয়ার কথা বলে 10 বছর আগে 650 কোটি টাকায় চীন থেকে আমদানি করা হয় 20টি ডেমো। 5-6 মাস না যেতেই বিকল হওয়া শুরু। নতুন এ প্রযুক্তি নিয়ে ধারণা না থাকায় মেরামত করতে ব্যর্থ হন মেকানিকরা। মাঝে মধ্যে সচল হলেও 3 বছর আগে স্থায়ীভাবে বিকল হয়ে গেছে 20টি ডেমো ট্রেনই। ডেমোটি আনছে যে আনার পরে বেশি দিন চলে নাই। বাংলাদেশের যে পরিবেশ, এই পরিবেশের সাথে আর ডেমোর সাথে কোনো খাপ খায় না। দীর্ঘদিন যাবৎ এখানে নষ্ট অবস্থায় পড়ে আছে।
রেলকর্মীরা বলছেন ডেমু মেরামতের কোনো ওয়ার্কশপ না বানিয়েই কেনা হয় ট্রেন, ছিল না রক্ষণাবেক্ষণের বন্দোবস্ত। ডেমু সম্পর্কে কোনো ট্রেনিংও দেয়া হয়নি তাদের। এমনকি দেশীয় বাজারে এর কোনো যন্ত্রাংশও পাওয়া যায় না, ফলে কয়েকবার মেরামতের উদ্যোগ নিয়েও ব্যর্থ হন তারা। মেরামতের ওয়ার্কশপ আগে থেকে নাই এখানে। আমাদের কোনো ধারণা নাই, এটা আনার পরে মনে করেন যে মালামাল লাগবে সেই মালামালগুলো আসে না। 650 কোটি টাকার সম্পদ নষ্ট হওয়ার পর ডেমু মেরামতের সক্ষমতা না থাকার কথা স্বীকার করে রেলওয়ে মহাপরিচালক বলছেন এগুলো নিলামে বিক্রির পরিকল্পনা চলছে। যদি এটা আমরা আসলে অকেজ ঘোষণা করি, যেটা চালাবো না, যা চলছে না, তখন এটা আমরা নিলামে বিক্রি করার আমরা চিন্তা করব। বিশেষজ্ঞরা বলছেন উপযোগিতা না থাকার পরও শুধু ব্যক্তি লাভের আশায় ডেমুর প্রকল্প নেওয়া হয়েছিল। রেলে এমন আরও প্রকল্প আছে জানিয়ে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান তাদের। আমি জানি রেল থেকে কখনো প্রপোজাল ছিল না, এটা একটা পরিকল্পিতভাবে টপ ডাউন, উপর থেকে ওহিনাজিল হয়েছে, রেলওয়েতে ল্যান্ড করেছে এবং প্রজেক্টটা নিয়েছে। ভবিষ্যতে যেন এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি না হয় তার একটা দৃষ্টান্তমূলক আমার মনে হয় শাস্তির ব্যবস্থা এবং অ্যাকাউন্টেবিলিটি এস্টাবলিশ করতে হবে। জনগণের অর্থের অপচয় হলেও শুধু কোচ সংকটে অনেক নতুন রুটে ট্রেন চালানো সম্ভব হচ্ছে না। গত 14 বছরে রেলের উন্নয়নে খরচ হয়েছে 1.5 লাখ কোটি টাকা, অথচ এখনো প্রতি বছর রেলের গড় লোকসান এসে দাঁড়িয়েছে 2000 কোটি টাকায়। যোগাযোগ বিশেষজ্ঞরা বলছেন এই ধরনের অপরিকল্পিত উন্নয়নের ফলে ডুবতে বসেছে রেল। যারা এই 650 কোটি টাকা ধ্বংসের পেছনে দায়ী তাদের আইনের আওতায় আনার দাবি রেল যাত্রীদের। নাজমুস সালেহী, সময় সংবাদ, ঢাকা। বন্দির হাতকে কর্মীর হাতে রূপান্তরের উদ্দেশ্যকে সামনে রেখেই বাণিজ্য মেলায় অংশ নিয়েছে কারা পণ্য। মেলায় ষষ্ঠ দিন থেকে বিক্রি শুরু করলেও ক্রেতা আকর্ষণ থাকায় এরই মধ্যে 26,31,000 পণ্য বিক্রি হয়েছে। এখানে মিলেছে প্রায় 40টি কারাগারে থাকা বন্দীদের নিপুণ হাতে তৈরি বাহারি সব জিনিস। ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার অন্য সব প্যাভিলিয়ন থেকে ব্যতিক্রম এই প্যাভিলিয়নটি। কারাগারের আদলে তৈরি করা এতে মিলছে দেশের প্রায় 40টি জেলের বন্দীদের হাতে তৈরি বাঁশ ও বেতের মোড়া, পাটের তৈরি ব্যাগ, নকশিকাঁথা, পাপোশ সহ গৃহসজ্জার বাহারি সব পণ্য। বন্দির হাতকে কর্মীর হাতে রূপান্তরের উদ্দেশ্যেই এমন উদ্যোগ। সর্বনিম্ন 30 টাকা থেকে শুরু করে সর্বোচ্চ 6,000 টাকায় মিলছে এসব কারাপণ্য। টেকসই ও ব্যতিক্রম হওয়ায় আকৃষ্ট হচ্ছেন ক্রেতা দর্শনার্থীরা। নিখুঁত, অনেক সুন্দর, অনেক ধৈর্য নিয়ে এই জিনিসগুলো বানিয়েছে। আমার বেশ ভালো লেগেছে, আর প্রাইসও বেশ রিজনেবল। ছোট মোড়া, মাঝারি ধরনের এবং যে চেয়ারগুলি আছে খুব রাজকীয় চেয়ারগুলি। দৈনন্দিন যে জিনিসপত্র আমাদের প্রয়োজন সেটা আমরা এখানে পাচ্ছি। কয়েদিরা এটা তৈরি করছে, তাদেরও একটা কর্মসংস্থান হচ্ছে এবং এটা আসলে মনে করি যে ইটস আ রিয়েলি গুড ইনিশিয়েটিভ। এই জিনিসগুলো ক্রয় করে তাদেরকে এতটুকু আত্মবিশ্বাস বা কনফিডেন্স দেয়া যে হ্যাঁ তারাও পারবে। কারাপণ্য বিক্রির লভ্যাংশের 50% দেওয়া হয় বন্দীদের। এই টাকা তারা নিজেদের জন্য খরচ করতে পারেন কিংবা দিতে পারেন পরিবারকে, আর বাকি অর্ধেক জমা দেওয়া হয় সরকারি কোষাগারে। প্রচুর চাহিদা, যত দর্শনার্থী আসে, যারাই আসে, মানে প্রায় লোকেই খোঁজে যে কারাপণ্যের স্টলটা কোথায়। বন্দির হাতকে কর্মীর হাতে রূপান্তর করা আমাদের মূল উদ্দেশ্য। মানে এটা তারা যেইভাবে ট্রেন্ড নিয়ে যাচ্ছে, বাইরে যাওয়াও জানি তারা একটা কাজ করতে পারে। এদিকে কারা বন্দীদের পণ্য মেলায় তুলে ধরতে পেরে খুশি কর্তৃপক্ষ। যে অপরাধী তারা ভিতরে যে কাজ করে এবং মানুষের সামনে যে পণ্যগুলো কিংবা কুটির শিল্প যাই বলেন, এগুলো যে মানুষের কাছে আনতে পারছি আমরা, এই দেখে আমি খুব আনন্দিত। অধিকাংশ কারাগার থেকে আমরা এই পণ্যগুলো নিয়ে আসছি, একটাই কারণ একটা বন্দীকে যেন আমরা পুনর্বাসিত করতে পারি। মেলায় গেল 13 দিনে 26,31,000 টাকার কারাপণ্য বিক্রি হয়েছে। ইয়ানুর শিফাত, সময় সংবাদ, ঢাকা। ফ্রি অফ কস্ট এফওসির আওতায় তৈরি পোশাকের কাঁচামাল আমদানির ক্ষেত্রে জাতীয় রাজস্ব বোর্ডের কড়াকড়ি আরোপে জটিলতা ক্রমশ বাড়ছে। আমদানি করা কাপড় ছাড় করাতে বন্ডের প্রত্যয়নপত্র যেমন লাগছে, তেমনি কাটিং সিস্টেম চালু করেছে কাস্টমস। অতিরিক্ত 20 থেকে 30 দিন লাগায় বায়ার ইমেজ সংকট সহ ক্ষতির মুখে পড়তে হচ্ছে বলে অভিযোগ গার্মেন্টস ব্যবসায়ীদের।
অন্যদিকে এই সুবিধায় আনা কাপড়ের অবৈধ ব্যবসা বন্ধে এই ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে বলে দাবি কাস্টমসের। শাখাউত ত্রিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। লাখ লাখ ডলার বিনিয়োগের মাধ্যমে ব্যাক টু ব্যাক এলসি খুলে কাঁচামাল আমদানি করতে হয় না বলে গার্মেন্টস ব্যবসায়ীদের কাছে ফ্রি অফ কস্ট আর্থিক সুবিধাজনক ব্যবসায়িক মাধ্যম হয়ে উঠেছিল। বিশেষ করে বায়ার প্রতিষ্ঠান নিজেরাই কাপড় সহ প্রয়োজনীয় অ্যাক্সেসরিজ পাঠিয়ে দিবে। বাংলাদেশের গার্মেন্টস মালিকেরা শুধুমাত্র শ্রমিক ব্যবহার করে উৎপাদিত পণ্য বায়ার প্রতিষ্ঠানের কাছে রফতানি করবে। কিন্তু ডলার সাশ্রয়ী এই এফওসির ক্ষেত্রে নানা ধরনের জটিলতার সৃষ্টি হচ্ছে বলে অভিযোগ উঠেছে। এফওসির ক্ষেত্রে যেটা বেনিফিট সেটা হচ্ছে যে আমরা আমাদের কোনো ব্যাক টু ব্যাক আমাদের ডলার কিন্তু যাচ্ছে না, সমস্ত ডলার আসতেছে। তো এখানে একটা বাধাও আমাদের আছে, সেটা হচ্ছে যে আমাদের কাস্টম জটিলতা আছে, এটাতে বন্ডে জটিলতা আছে। এফওসির ক্ষেত্রে জাতীয় রাজস্ব বোর্ডের নির্দেশনা মেনে পণ্য ছাড় করাতে গিয়ে যেমন অতিরিক্ত সময় ক্ষেপণ হচ্ছে, তেমনি বায়ারদের মধ্যে বাংলাদেশের গার্মেন্টস ব্যবসায়ীদের নিয়ে আস্থাহীনতা সৃষ্টি হচ্ছে। 50% অধিক যদি আমরা এফওসি ফেব্রিক এনে থাকি তাহলে বন্ড থেকে পত্রটা নিতে হবে, বিজিএমই থেকে নয়। সেক্ষেত্রে গিয়ে আমাদের অনেক টাইম কিল হচ্ছে। এই অবস্থায় এফওসির আওতায় কাঁচামাল আমদানির ক্ষেত্রে বন্ড কমিশনার থেকে প্রত্যয়নপত্র নেওয়ার শর্ত শিথিল করতে জাতীয় রাজস্ব বোর্ডের কাছে দাবি জানিয়েছেন গার্মেন্টস ব্যবসায়ীরা। এফওসিতে সরকারের পলিসির মধ্যে কিছু ঘাপলা আছে, এটাকে যদি নতুনভাবে ডিজাইন করা হয় আমাদের গ্রোথ কিন্তু আপনি যা দেখছেন তার থেকে আরো বাড়তি আসবে। তবে কাস্টমসের অভিযোগ ফ্রি অফ কস্টের সুবিধাকে কাজে লাগিয়ে বেশ কটি অসাধু গার্মেন্টস প্রতিষ্ঠান আমদানি করা কাপড় যেমন খোলা বাজারে বিক্রি করেছে, তেমনি গার্মেন্টসের কাপড়ের আড়ালে ভিন্ন পণ্য এনে ব্যবসা করার চেষ্টা হয়েছে। আর তাই এ ধরনের অপতৎপরতা ঠেকাতে চিহ্নিত প্রতিষ্ঠানগুলোর আমদানি পণ্য ছাড়ে কড়াকড়ি আরোপ করা হচ্ছে। যাদের বিভিন্ন সময়ে খোলা বাজারে বিক্রির অভিযোগ ছিল তাদের ক্ষেত্রে বন্ড কমিশনারকে আমরা একটা পত্রের মাধ্যমে অবগত করি, বন্ড কমিশনার এটা মনিটর করে। কোন রকম এলসি খোলার জটিলতা না থাকায় সিএনএফ চার্জ যেমন কম, একই সঙ্গে এফওসির ক্ষেত্রে ইন্স্যুরেন্স ও ব্যাংক গ্যারান্টির প্রয়োজন হয় না। ফ্রি অফ কস্ট অর্থাৎ চায়নার এফওসির আওতায় কাজ পাওয়ার জন্য যেখানে ভিয়েতনাম ও কম্বোডিয়ার গার্মেন্টস ব্যবসায়ীরা ব্যতিব্যস্ত, তার বিপরীতে নিয়ম নীতির বেড়াজালে আটকে যাচ্ছে বাংলাদেশের গার্মেন্টস ব্যবসায়ীরা। অথচ এর আওতায় কাজ পেলে বাংলাদেশের যেমন ডলার সাশ্রয় হবে, তেমনি তৈরি পোশাক খাত পৌঁছে যাবে অনন্য উচ্চতায়, এমনটি বলছেন বাংলাদেশের গার্মেন্টস ব্যবসায়ীরা। চট্টগ্রামের বাইজিদ শিল্পাঞ্চল থেকে কমল দে, সময় সংবাদ। পরিকল্পনা ও পৃষ্ঠপোষকতার অভাবে নানামুখী সমস্যায় জর্জরিত উপকূলীয় জেলা পটুয়াখালীর বিসিক শিল্পনগরী। নতুন কয়েকটি কারখানা গড়ে উঠলেও বাড়েনি ন্যূনতম সুযোগ সুবিধা। এতে ভোগান্তির শেষ নেই শিল্প উদ্যোক্তাদের। সমস্যা সমাধানে উদ্যোগ গ্রহণের আশ্বাস দিয়েছেন বিসিক কর্মকর্তা। সুজন দামের ছবি এবং মোহাম্মদ মনির হোসেন বাদলের তথ্য নিয়ে রিপোর্ট। জেলা শহরের মাঝগ্রাম এলাকায় 15.5 একর জমির ওপর বিসিক শিল্পনগরী গড়ে তোলা হয় 1982 সালে। বর্তমানে এখানে 102টি প্লটে 43টি শিল্প প্রতিষ্ঠান চালু আছে। নগরীটি নদীর তীরে হলেও নেই কোনো জেটি। এই পথে পণ্য পরিবহনে তাই নিত্য দুর্ভোগ। ড্রেনেজ ব্যবস্থা উন্নত না হওয়ায় বৃষ্টি হলে তৈরি হয় জলাবদ্ধতা। নদীর পারে যে জেটিটা আমাদের বিশেষ করে মাল লোড আনলোড করতে আমাদের অনেক কষ্ট করতে হয় এবং আমাদের ক্যারিং কস্ট অনেক বেশি হয়। এখানে রাস্তাঘাট নির্মাণ হলেও আমাদের এখানে একটা কালভার্ট ছিল, সেটা এখনো পর্যন্ত নির্মাণ হয়নি। প্রবেশ পথে ছোট খাল থাকলেও কালভার্ট না থাকায় প্রবেশ করতে পারে না ভারী যানবাহন। ভিতরের সড়কগুলো ভাঙাচোরা, নেই গ্যাস সংযোগ। এছাড়া নিরাপত্তা বেষ্টনী না থাকা ও রাতে আলোর ব্যবস্থা না থাকায় দুষ্কৃতকারীদের অবাধ বিচরণে আতঙ্কে থাকেন শ্রমিকরা। আমাদের বিসিকের চতুর্দিকে বেষ্টনী নাই, কোনো বাউন্ডারি না থাকায় এই জায়গায় বাইরের লোকজন যে কোনো সময় ঢুকতে পারে। ইন্ডাস্ট্রির জন্য যে সিকিউরিটি ব্যবস্থা, এই লাইট এবং এই যে আপনার পানির কারণে এখন বর্ষার সিজনে আসলে পানি আপনার ওই ড্রেনের সমান থাকে। এসব বিষয়ে বিসিক শিল্পনগরীর কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান সমস্যা নিরসনে তারা আন্তরিক, তবে শিল্পনগরীর উন্নয়নে বরাদ্দ সাপেক্ষে কাজ শুরু হবে। প্রত্যেকটা ব্যাপারে আমরা বিস্তারিতভাবেই প্রধান কার্যালয়কে প্রস্তাবনা দিয়েছি যেন কাজগুলো তাড়াতাড়ি হয়। আমরা আশা করি অতি দ্রুতই
আমাদের এই প্রস্তাবনাগুলো প্রধান কার্যালয়ের নজরে আসবে এবং তারা সেই অনুপাতে কার্যক্রম করবে। উপকূলীয় জেলার শিল্প খাতের প্রসারে গড়ে ওঠা এই নগরীর সুযোগ সুবিধা বাড়ানোর আরও বেশি কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্টরা। সময় সংবাদ, পটুয়াখালী। ছাত্র জনতার অভ্যুত্থানের পর 5 মাস পেরিয়ে গেলেও এখনও পুরোদমে শুরু হয়নি থেমে থাকা বরিশাল বিভাগের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের কাজ। এমন অবস্থায় জরাজীর্ণ সড়ক সেতু দিয়ে ঝুঁকি নিয়ে যাতায়াত করতে হচ্ছে প্রকল্প এলাকার বাসিন্দাদের। যদিও কর্তৃপক্ষের দাবি বিভিন্ন স্থানে ঠিকাদার পালিয়ে যাওয়ায় দুরবস্থা সৃষ্টি হলেও সমস্যা সমাধানে কাজ চলছে। অপূর্ব রিপোর্ট। বরিশাল শহরের মরকখোলার পোল থেকে নতুল্লাবাদ বাস স্ট্যান্ডে যেতে 1.5 কিলোমিটার দীর্ঘ সড়কটি বছর জুড়ে বেহাল দশা। সংস্কার শুরু হলেও গত বছর আগস্ট থেকে কাজ বন্ধ রয়েছে বলে জানান এলাকাবাসী। ধুলোবালি আর ভাঙা রাস্তায় ভোগান্তিতে চলাচলকারীরা। বাংলাদেশকে গাড়ি পল্লি খেয়ে পড়িয়ে যায়, মাথা মতো ফাইটে যায়, অ্যাক্সিডেন্ট হয়। ভাঙা রাস্তাতে দ্রুত খুব সংস্কার হয়ে যায়, এরকম মানে আমরা চলাচলের সুবিধা। বিগত 10 থেকে 12 বছর তামাইতে এই রাস্তাটা এরকমই আছে। মেয়র মহোদয়রা আসছে আর গেছেন। সংশ্লিষ্ট বিভাগের তথ্যমতে বরিশালের গ্রামীণ এলাকায় 4 শতাধিক সেতু ভেঙে ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। খানাখন্দে ভরা সড়ক রয়েছে 200 কিলোমিটারের বেশি। এসব এলাকার মানুষ ভোগান্তির শেষ নেই। এমন অবস্থায় ঝুঁকি নিয়ে যাতায়াত করতে হচ্ছে এসব এলাকার বাসিন্দাদের। এমন অভিযোগ বরগুনাতেও। কাজ আছে জেলার নির্মাণাধীন 26টি সেতুর। স্থানীয়রা জানান, আওয়ামী লীগ সরকারের পতনের পর অনেক ঠিকাদার গা ঢাকা দিয়েছে। আর এলজিইডি বলছে বেঁধে দেওয়া সময়ের মধ্যে কাজ শুরু না করলে ঠিকাদারদের সঙ্গে চুক্তি বাতিল করা হবে। আইলিং দেওয়া কথা 4টা, দেশে 3টা ঠিকাদার এই যে হারাই দুই হারা পলাই গেছে। চেষ্টা করছি যারা ঠিকাদার এক্সিস্টিং আছে তাদেরকে দিয়ে যদি কাজটা করানো যায়, আপনাদের মানে জনগণের ভোগান্তিও কমবে। পটুয়াখালী সদর উপজেলার বন্ধ রয়েছে বিভিন্ন সড়ক উন্নয়ন প্রকল্পের কাজ। একইভাবে ফেলে রাখা হয়েছে পিরোজপুরের শতাধিক সেতু, কালভার্ট ও প্রায় 300 কিলোমিটারের সড়কের উন্নয়নের কাজ। এর সঙ্গে রয়েছে একাধিক হাসপাতাল ও শিক্ষা প্রতিষ্ঠানের নির্মাণ কাজও। এতে দুর্ভোগে আছেন বাসিন্দারা। 2 বছর পর্যন্ত এই ব্রিজটি এই অবস্থায় আছে, এটা দেখার কেউ নেই। রাস্তার যে কাজটা বাকি আছে এই কাজটা অতি দ্রুত শুরু করা হোক। অবশ্য প্রশাসনের দাবি বন্ধ হওয়া প্রকল্পের কাজ শুরু হয়েছে। প্রায় প্রত্যেকটা উন্নয়নমূলক কাজ আবার চালু হয়েছে। কোথাও কোথাও কিছু ধীরগতি থাকতে পারে, সেটা আমরা খুব তাড়াতাড়ি কাটিয়ে উঠবো ইনশাআল্লাহ। সড়ক ও জনপথ বিভাগের তথ্যমতে বরিশাল জেলার 26টি সেতু ঝুঁকিপূর্ণ। এছাড়া খানাখন্দে ভরে গেছে 200 কিলোমিটারের বেশি সড়ক। অপূর্ব অপু, সময় সংবাদ, বরিশাল। বরিশাল বিভাগের জেলাগুলোতে ফসলি জমি এবং নদীতে বেড়েছে লবণাক্ততার পরিমাণ। 10 বছরের ব্যবধানে আরও 16টি নদীতে বেড়েছে লবণাক্ততার মাত্রা। মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউটের গবেষণায় বিভাগ জুড়ে মোট ফসলি জমির অর্ধেকই মিলেছে মাত্রার অতিরিক্ত লবণের উপস্থিতি। এতে উৎপাদন ব্যাহত হওয়ায় কৃষক উদ্বিগ্ন। আর মিঠা পানি সংরক্ষণাগার তৈরির তাগিদ দিচ্ছে কৃষি বিভাগ। সুমন হাসানের ছবিতে অপূর্ব অপুর আরও একটি রিপোর্ট। যেসব লবণ জাগে ফসল মসল সব পুড়িয়ে যায়, লাল হয়ে যায়। 2 কিলো জায়গা চাষ করছি, সব লবণে আমার ধান সব সিড হয়ে গেছে। কৃষকের এমন আক্ষেপ বরগুনা, পটুয়াখালী, ভোলা সহ বরিশাল বিভাগের 6 জেলাতেই। গত 10 বছরের ব্যবধানে ধান, গম, ভুট্টা সহ বিভিন্ন ফসল কম উৎপাদন হচ্ছে বলে দাবি তাদের। কারণ অনুসন্ধানে গবেষণা করে বরিশাল মৃত্তিকা উন্নয়ন ইনস্টিটিউট। আর এর ফলাফলে উঠে এসেছে ভয়াবহ চিত্র। সেচের জন্য নদীর পানিতে 0.7 ডিএস এবং মাটিতে 2 ডিএস এর নিচে লবণাক্ততা সহনীয়। তবে বর্তমানে পানিতে 15 থেকে 20 ডিএস এবং মাটিতে 25 ডিএস পার মিটার লবণাক্ততা পাওয়া গেছে। এখন যে পরিস্থিতি আছে, এভাবে যদি লবণাক্ততা বাড়তে থাকে তাহলে কৃষির জন্য এটা একটা অ্যালার্মিং হবে। 10 বছর আগে আন্ধারমানিক, বিষখালী সহ 4টি নদীতে শুকনো মৌসুমে লবণাক্ততা পাওয়া গিয়েছিল। তবে বর্তমানে কীর্তনখোলা ও ভোলার একাংশ সহ দক্ষিণাঞ্চলের 20টি নদীর পানিতেই লবণাক্ততা পাওয়ার তথ্য উঠে এসেছে গবেষণায়। গবেষণা আরও বলছে, মাত্রাতিরিক্ত লবণের উপস্থিতির কারণে এসব নদীবিধৌত অঞ্চলে ফসল উৎপাদন কমে যাওয়ার শঙ্কা তৈরি হয়েছে। যখন আমাদের উজানের পানিটা ঢুকে, তখন আমাদের লবণাক্ততার পরিমাণটা একটু বাড়ে। কৃষককে মাটি পরীক্ষা করে উপযোগী ফসল রোপণ এবং সরকারিভাবে পানি সংরক্ষণাগারের উপর তাগিদা দিচ্ছে কৃষি বিভাগ। মিষ্টি পানি আমরা সংরক্ষণ করবো,
সেই সংরক্ষণাগার জলাধার সেটি আমার লাগবে। সরকারের সামর্থ্য অনুযায়ী এগুলো করা হবে। মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউটের তথ্যমতে কৃষি জমিতে 12 ডিএস এর বেশি লবণাক্ততা থাকলে তা চাষের অনুপযোগী হয়ে যায়। বরিশাল বিভাগের 6 জেলায় 8,02,000 হেক্টর জমির মধ্যে 4,15,000 হেক্টর জমিতেই লবণাক্ততা পাওয়া গেছে। এখানকার কৃষকরা বলছেন এমনিতেই সাম্প্রতিক বছরগুলোতে ফসল তাদের কম হচ্ছে, তারপর নতুন করে যে গবেষণার রিপোর্ট বেরিয়েছে এর ব্যাপকতা ভবিষ্যতে আরো বিস্তার লাভ করবে। অপূর্ব অপু, সময় করা হলেও বাড়েনি নাগরিক সেবা, উল্টো অধিকাংশ রাস্তায় ভাঙা, রয়েছে নিরাপদ সুপেয় পানি সরবরাহের অভাব। প্রভাবশালীদের দখলে চলে গেছে শহরের প্রধান দুটি খাল, এতে চরম ভোগান্তিতে পৌরবাসী। তবে কয়েকটি উন্নয়ন প্রকল্পের জন্য আবেদন জানানোর কথা জানায় পৌর কর্তৃপক্ষ। জিয়াউল হকের পাঠানো তথ্য, ছবি নিয়ে রিপোর্ট। উঠে গেছে সড়কের কার্পেটিং, ভাঙা সরু সড়কে ভোগান্তি নিয়ে চলাচল করছে মানুষ। পাশে নালায় আবর্জনায় ভর্তি, এমনকি বন্ধ হয়ে গেছে পানি প্রবাহ। 1990 সালে পিরোজপুর পৌরসভাকে প্রথম শ্রেণীতে উন্নীত করা হয়, কিন্তু মূল শহর সহ পৌরসভার অধিকাংশ রাস্তাই ভাঙা। মেরামত করা হলেও কিছুদিনের মধ্যেই তা আবারও আগের অবস্থায় ফিরে যায়। রয়েছে নিরাপদ সুপেয় পানির সরবরাহের অভাব। প্রভাবশালীদের দখলে চলে গেছে শহরের প্রধান দুটি খাল। ড্রেনেজ ব্যবস্থা না থাকায় বর্ষাকালে সৃষ্টি হয় জলাবদ্ধতার। শীঘ্রই এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার দাবি পৌরবাসীর। প্রথম শ্রেণীর সুবিধা বলতে তো দূরের কথা, আমরা চতুর্থ শ্রেণীর কোনো সুবিধাও পাচ্ছি না। রোলার দিয়ে খুঁজে ফেলাইয়া রাখছে, আর 4 বছর যাবত এই রাস্তাটার কোনো উন্নয়ন হচ্ছে না। পথে ঘাটে ময়লা ফেলাই রাখতেছে, পরিবেশ দূষিত হয়, রাস্তাঘাট নোংরা হয়ে যায়। এখানে একটা স্রোত সমৃদ্ধ একটা খাল ছিল, যেখান থেকে কোনোরূপ আপনার এতটাই স্রোতে নৌকা চলাচল করতো, সেখানে এখন বিড়াল ঢাঙ্গাচ্ছে। পৌরসভা কর্তৃপক্ষ বলছে আয়ের উৎস কম থাকায় নাগরিক সুবিধা বাড়ানো সম্ভব হচ্ছে না। মেরামত এবং পুনর্নির্মাণ করার জন্য আমরা ইতিমধ্যে জেলা প্রশাসক মাহমুদের মাধ্যমে সুপারিশ সহকারে কিছু প্রকল্প আমরা মন্ত্রণালয়ে প্রেরণ করেছি। আশা করি এইসব প্রকল্প যদি অনুমোদন হয়ে যায়, শহর এবং শহরতলির রাস্তাগুলি ভালো হয়ে যাবে। পৌর কর্তৃপক্ষের তথ্য মতে 1885 সালে স্থাপিত পিরোজপুরের পৌরসভায় 80 কিলোমিটার কার্পেটিং রাস্তা, প্রায় 48 কিলোমিটার পাকা ও প্রায় 65 কিলোমিটার কাঁচা রাস্তা রয়েছে। এছাড়াও আছে 20টি সেতু ও 185টি কালভার্ট। সময় সংবাদ, পিরোজপুর। বছরের পর বছর ধরে জোড়াতালি দিয়ে চলছে বরিশাল খুলনা মহাসড়কের ঝালকাঠির বাসন্ডা সেতু। লোহার অবকাঠামোর অনেক স্থানই ভেঙে গেছে। এর মধ্যেই সেতুটির উপর দিয়ে ঝুঁকি নিয়ে চলাচল করছে অসংখ্য ভারী যানবাহন। তবে সড়ক বিভাগ বলছে আধুনিক কংক্রিট সেতু নির্মাণে প্রস্তাব পাঠানো হয়েছে মন্ত্রণালয়ে। পলাশ রায়ের পাঠানো তথ্য ও শামীম হোসেনের ছবি নিয়ে রিপোর্ট। বেইলি সেতুতে পাটাতনে জোড়াতালি, এরপরও লোহার অবকাঠামোর অনেক অংশই ভাঙা। মাঝে সতর্কতার জন্য ফেলে রাখা হয়েছে গাছের ডাল ও কাপড়। বরিশাল খুলনা মহাসড়কের ঝালকাঠি বাসন্দা নদীর ওপর 80-র দশকে নির্মিত 125 মিটার দীর্ঘ সেতু দিয়ে প্রতিদিন চলাচল করে অসংখ্য যানবাহন। পদ্মা ও বেগুটিয়া সেতু চালুর পর বাসন্দা সেতুতে বেড়েছে যানবাহনের চাপ। স্থানীয়রা জানান, সেতুর প্লেটে বিভিন্ন স্থানে জোড়াতালি দিয়ে সংস্কার করা হয়েছে। ভারী যান চলাচলের সময় বিকট শব্দে কেঁপে ওঠে সেতু। 7 বছর আগেই সেতুটি ঝুঁকিপূর্ণ ঘোষণা করে সড়ক ও জনপথ বিভাগ। সাইনবোর্ড লাগাইতেছে যে 60 টনের উপরে কোনো গাড়ি পরিবার উঠবে না, আর 60 টনের যায় ওরা 60 টন। শব্দে আমরা ঘুমাতে পারি না, মসজিদে নামাজ পড়তে পারি না। শব্দে এরা বাচ্চাদের পড়তে অসুবিধা হয়, তারপর ঝুঁকিপূর্ণ দেখলেই তো এমনি ভয় হয় যে যেভাবে শব্দ হয় যে এই মনে হয় ভাঙিয়া নিচে পড়ে গেছে। সেতুটির ওপর দিয়ে অবৈধভাবে ভারী যান চলাচল ঠেকাতে ব্যবস্থা নেওয়ার কথা জানায় ট্রাফিক বিভাগ। আর শিগগিরই একই স্থানে একটি আধুনিক কংক্রিট সেতু নির্মাণের আশ্বাস সড়ক বিভাগের। চেকপোস্ট বসিয়ে যখন গাড়িতে এই অতিরিক্ত ওজন কেউ বহন করে, আমরা তাদের বিরুদ্ধে প্রসিকিউশন দিই, তাদের বিরুদ্ধে আমরা মামলা করি এবং এটা অব্যাহত আছে। আরসিসি বা পিসি গার্ডার ব্রিজ করার জন্য আমাদের ফিজিবিলিটি স্টাডি এবং হাইড্রোলজি মরফোলজি স্টাডির কাজ শেষ পর্যায়ে রয়েছে এবং ডিজাইনের কাজ চলমান রয়েছে। পুরনো এই সেতু দিয়ে প্রতিদিন 1000-এর বেশি যানবাহন চলাচল করে। সময় সংবাদ, ঝালকাঠি। উত্তরের জেলা পঞ্চগড়। এ জেলায় দিনের তাপমাত্রা 22 ডিগ্রির ঘরে থাকলেও রাতে কয়েক গুণ বাড়ে শীতের তীব্রতা। এতে বিপাকে নিম্ন আয়ের মানুষ। রোববার দেশের সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায় রেকর্ড হয় 7.9 ডিগ্রি সেলসিয়াস। শীতের আরও খবর জানাতে পঞ্চগড় থেকে সরাসরি যুক্ত হচ্ছেন রিপোর্টার সোহাগ হায়দার। যাচ্ছি তার কাছে।
উত্তরের জেলা পঞ্চগড়ে কিন্তু দিনের সাথে সাথে তাপমাত্রার যে পারদ সেটা কিন্তু উঠানামা করায় শীতের তীব্রতা কয়েক গুণ হারে বেড়েছে। আমরা দেখেছি গতকাল দেশের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা 7.9 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হলেও কিন্তু আজকের যে তাপমাত্রা সেটা কিন্তু খানিকটা বেড়েছে। আমরা তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র থেকে জেনেছি যে আজকে সকাল 6টায় তাপমাত্রা রেকর্ড হয়েছে 11 ডিগ্রি সেলসিয়াস। তবে তাপমাত্রা বেড়ে গেলেও কিন্তু শীতের যে তীব্রতা সেটা কিন্তু কয়েক গুণ হারে বেড়েছে। আমরা ভোর সকালেই দেখেছি যখন কিছুটা অন্ধকার আবহাওয়া ছিল, কিন্তু সে সময় কিন্তু কুয়াশার পরিমাণ অনেকটাই কম ছিল। তবে বেলা বাড়ার সাথে সাথে এ জেলায় কিন্তু কুয়াশার পরিমাণ বৃদ্ধি হচ্ছে এবং একই সাথে যে হিম বাতাসের তীব্রতা সেটা কিন্তু কয়েক গুণ হারে বেড়েছে। আমরা এই মুহূর্তে যে জায়গায় দাঁড়িয়ে রয়েছি ঠিক শহরের চৌরঙ্গি মোড়ের পাশের এলাকা, ব্যস্ততম সড়কের পাশে, কিন্তু এখানে আমরা দেখছি যে পাহাড়ি যে হিম বাতাস সেটার কারণে কিন্তু দাঁড়িয়ে থাকা কষ্টকর হয়ে পড়েছে, কারণ বাতাসের গতিবেগ অনেক বেশি থাকায় কিন্তু শীতের তীব্রতা অনেকটা বেশি অনুভব হচ্ছে। আমি জানিয়ে রাখি যে শীত মৌসুম এলে কিন্তু কারো উপভোগের সময় হলেও কিন্তু আমরা দেখেছি যে শীতের কারণে এই অঞ্চলের যারা নিম্ন আয়ের মানুষ রয়েছে, দারিদ্র মানুষ রয়েছে, তারা কিন্তু চরম বিপাকে এবং দুর্ভোগে দিন অতিবাহিত করছে, কারণ শীতের তীব্রতা বাড়ায় রাতে অনেকটা কষ্টে রাত যাপন করছে। এবং আমরা দেখেছি এই শীতের তীব্রতার কারণে কিন্তু সকাল বেলা বাড়ার পরও কিন্তু মানুষের যে উপস্থিতি সেটা কিন্তু অনেকটাই কম থাকছে। শুধু জানিয়ে রাখি যে শুধু পঞ্চগড় না, পার্শ্ববর্তী জেলা ঠাকুরগাঁয়েও কিন্তু শীতের তীব্রতা অনেকটাই বৃদ্ধি পাচ্ছে। আমরা জেনেছি যে দিনের যে তাপমাত্রা রয়েছে সেই তাপমাত্রা 22 ডিগ্রির ঘরে থাকলেও কিন্তু সন্ধ্যার পর এবং সকাল পর্যন্ত শীতের তীব্রতা কয়েক গুণ হারে বৃদ্ধি পাচ্ছে। এতে করে এখানকার জনজীবনে আমরা দেখেছি এই সময়টুকুতে কিন্তু অনেকটা স্থবিরতা নেমে আসে। আমরা জানিয়ে রাখি যে এই শীতের তীব্রতা এতটাই বাড়ছে যে সকাল সময়টিতে শীতের তীব্রতা বাড়ার কারণে কিন্তু যে ব্যস্ততম সড়কগুলো রয়েছে এই ব্যস্ততম সড়কগুলোতেও কিন্তু যানবাহনের পাশাপাশি মানুষের যে উপস্থিতি সেটা কিন্তু অনেকটাই কম লক্ষ্য করেছি। আমরা সকালে এখানকার বেশ কয়েকজনের সাথে কথা বলেছি যারা রিক্সা চালক রয়েছে বা দিন মজুর যারা কাজের উদ্দেশ্যে বেরোচ্ছেন, তারা বলছেন যে এই শীতের কারণে কিন্তু তারা ঠিক মতো বের হতে পারছেন না এবং কাজেরও সমস্যা হচ্ছে, ব্যাঘাত ঘটছে। তারা অনেকে বলছে যে ঠিক সময়টিতে কিন্তু এই সময়ে বের হয়েও কিন্তু তারা কাজ অনেক সময় পাচ্ছেন না। একই সাথে আমি যদি জানিয়ে রাখি যে এই জেলায় কিন্তু শীতের তীব্রতা বাড়ায় যেমন শীতজনিত রোগীর সংখ্যা বাড়ছে, তেমনি কিন্তু সব থেকে বেশি আক্রান্ত হচ্ছে শিশু এবং বয়স্করা। এবং এই জেলায় এখন পর্যন্ত যতগুলো শীতবস্ত্র বিতরণ করা হয়েছে সেগুলো এই অঞ্চলের দারিদ্র পরিবারের মানুষের জন্য পর্যাপ্ত নয় বলে জানিয়েছে তারা। তো এই ছিল আমার কাছে পঞ্চগড় থেকে শীতের সর্বশেষ খবর। সরাসরি যুক্ত ছিলাম পঞ্চগড়ে। ভোরের সময় এই ছিল আমার কাছে। পরবর্তী সংবাদগুলো জানাতে সঙ্গে থাকবেন মনির হোসাইন। ঊর্ধ্বে ছিলেন শেখ হাসিনা। গণতন্ত্রের পথ বন্ধ করতে গুমের রাজনীতি শুরু করেছেন বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। রোববার সন্ধ্যায় বগুড়ার গাবতলীর বাঘবাড়িতে সাবেক রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের জন্মভিটায় তার জন্মদিন উপলক্ষে স্বেচ্ছাসেবক দল আয়োজিত অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। বলেন, শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় অর্থ পাচার করলেও তার বিরুদ্ধে কেউই কথা বলতে পারেনি। পরে শীতার্থদের মাঝে কম্বল বিতরণ করেন রুহুল কবির রিজভী। আর কিছুক্ষণের মধ্যেই আমাদের ঢুকে গেছে অনুরোধ জানাচ্ছি সম্মানিত সভাপতি কেন্দ্রীয় আওয়ামী লীগ ক্ষমতায় এসে সমস্ত দল বন্ধ করে দিল। আপনি স্বাধীনভাবে মতামত প্রকাশ করবেন, সেই মতামত প্রকাশ বন্ধ করে দিল। শেখ হাসিনা সকল আইনের ঊর্ধ্বে ছিলেন, তিনি সকল বিচার বিভাগের ঊর্ধ্বে ছিলেন। যাকেই তিনি নির্দেশ দেন তারাই ঝাঁপিয়ে পড়ে গণতান্ত্রিক আন্দোলনের নেতাকর্মীদের মিছিলে। তিনি আরেকটি রাজনৈতিক পদ্ধতি চালু করলেন, তিনি গুম নামে একটা পদ্ধতি চালু করলেন। আমাকে কৃষক হতে হবে, জিয়াউর রহমান কৃষক হয়েছিলেন, বলে আমাকে কি শ্রমিক হতে হবে। শহীদ জিয়া শ্রমিক হয়েছে, নিজে শ্রমিক হয়ে নিজে কৃষক হয়ে একটা জাতিকে তিনি একটি উন্নততর পর্যায়ে নিয়ে গিয়েছে। সততার এক অনন্য উচ্চতা, এইটাই হচ্ছে একটা মানুষের তার যে পৃথিবীতে অনেক দিন বেঁচে থাকার তার যে স্মৃতি যে আমরা লালন করব, তার জন্য যে দৃষ্টান্ত স্থাপন করতে হবে, তার জন্য যে বৈশিষ্ট্য রক্ষা করতে হবে, সেইটা জিয়াউর রহমান করেছে।
বিচার বিভাগ সংস্কারে যে উদ্যোগ নেওয়া হয়েছে তারই পরিপ্রেক্ষিতে সংশ্লিষ্টদের সঙ্গে আলাপ আলোচনা চলবে বলে জানিয়েছেন প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদ। রোববার সকালে চট্টগ্রাম আদালত পরিদর্শনের সময় এই কথা বলেন তিনি। এ সময় বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন আইনজীবীরা। বিস্তারিত জানাচ্ছেন পার্থপ্রতিম বিশ্বাস। রোববার সকাল 10টায় চট্টগ্রাম আদালত পরিদর্শনে যান প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদ। তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান আইনজীবী সমিতির সদস্যরা। এরপর বিচার প্রার্থীদের বসার স্থান ন্যায়কুঞ্জ ও বিচারালয় ঘুরে দেখেন প্রধান বিচারপতি। কথা বলেন আইনজীবী সমিতি ও বিচার বিভাগের কর্মকর্তাদের সঙ্গে। জানান বিচার বিভাগ সংস্কারে যে উদ্যোগ নেওয়া হয়েছে তারই পরিপ্রেক্ষিতে সংশ্লিষ্টদের সাথে আলাপ আলোচনা করা হবে। সংস্কারের একটা উদ্যোগ নিয়েছি, তো সেটার পরিপ্রেক্ষিতে সেটাকেই আমাদের উদ্দেশ্য রেখেই আলোচনাগুলো হচ্ছে। প্রধান বিচারপতির কাছে চট্টগ্রাম আদালতের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন আইনজীবীরা। এখানে কোর্ট সংকট রয়েছে, বিশেষ করে সিএমএম আদালতে 8টা কোর্ট রয়েছে। আমাদের এখানে আরও 5টা এমএম বা এডিশনাল সিএমএম প্রয়োজন রয়েছে। উনি যেভাবে কথা বলেছেন, আমার মনে হয় চট্টগ্রাম আদালতকে আরও সুন্দরভাবে ঢেলে সাজানোর জন্য উনি একটা প্রতিশ্রুতি দিয়েছেন। পরিদর্শনের সময় চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সামনে বৃক্ষরোপণ করেন প্রধান বিচারপতি। পার্থপ্রতিম বিশ্বাস, সময় সংবাদ। দেশীয় মাছের সরবরাহ বাড়ায় বাজারে দাম সহনীয়। জেলার বিভিন্ন হাওর ও নদ নদীর মাছ শিকার করে শায়েস্তানগর বাজারে নিয়ে যান জেলেরা। তবে ছাউনি না থাকায় ক্রেতা বিক্রেতাদের ভোগান্তি পড়তে হয় বলে জানান বাজার কমিটি। রাশেদ আহমদ খানের তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। ভোর থেকেই খুচরা ও পাইকারি ক্রেতারা ভিড় করেন শায়েস্তানগর বাজারে। হাওরের প্রায় সব ধরনের মাছই পাওয়া যায় এখানে। তাজা এসব মাছের চাহিদা দেশ জুড়ে। রুই, কাতলা, বাইম, শোল, শিং, মাগুর সহ বিক্রি হয় প্রায় সব প্রজাতির দেশি মাছ। সরবরাহ বেশি থাকায় দামও কমে এসেছে। এখান থেকে মাছ কিনে ঢাকা, সিলেট, চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন স্থানে বিক্রি করেন ব্যবসায়ীরা। ভোর 6টা থেকে সকাল 9টা পর্যন্ত চলে বেচাকেনা। ট্যাংরা মাছ, ফুটা আছে, বল আছে, তারপর ভ্যারাইটিস আছে, সাবিলা সহ মোটামুটি দামের বেলা খুব ভালো হয়েছে। এখানে শত বাইকার আছে, মৌলভীবাজার, সিলেটে, চিটাঙ্গে ফ্যাক্টরিতে যায়, বিভিন্ন জায়গায় যায়, দেশীয় মাছ পাওয়া যায় মোটামুটি সেই মাছ। এখানে যারা আসে কিতাব বিক্রেতা ভালো রেটে নিতে পারে, সবাই খুশি হয়ে যায় এখান থেকে মাছ নিলে। তবে বাজারে ছাউনির অভাবে ভোগান্তিতে ক্রেতা বিক্রেতারা। অবকাঠামোর উন্নয়ন হলে বেচাকেনা আরো বাড়বে বলে মনে করে বাজার কমিটি। মাথার উপরে একটা চাপটা নাই, আমরা রই দিল সমস্যায় ভুগি, বৃষ্টি এলে কোথায় যাইমু, আমরা মাথা গুজার কোনো জায়গাই নেই। এই অবস্থান আমরা সরকারে এটা আমরা যেন একটা ব্যবস্থা করে দেওয়া হোক। শায়েস্তানগর মাছ বাজারে খুচরা ও পাইকারি মিলিয়ে প্রতিদিন গড়ে 30 লাখ টাকার মাছ বেচাকেনা হয়। সময় সংবাদ, হবিগঞ্জ। সমুদ্রের বুকে যেন এক টুকরো স্বর্গ, যেখানে দল বেঁধে লাল কাঁকড়ার ছুটোছুটি, পাখির ওড়াউড়ি মুগ্ধ করবে প্রকৃতিপ্রেমীদের। একই স্থানে দাঁড়িয়ে দেখা যায় সূর্যোদয় ও সূর্যাস্ত। কুয়াকাটা সৈকতের অদূরে জেগে ওঠা দ্বীপ চর বিজয় হতে পারে দেশের পর্যটনের নতুন দিগন্ত। বিস্তারিত শেখদার জাবির হোসেনের রিপোর্ট। ক্যামেরায় ছিলেন তৌকিব পেদা। চিকচিক বালুর উপর আছড়ে পড়ছে ছোট ছোট ঢেউ। বালিয়াড়িতে 8 পায়ে ছুটে চলছে লাল কাঁকড়ার দল। একে অপরের সঙ্গে লুকোচুরি ও খুনসুটি চলে দিনভর। টকটকে লাল কাঁকড়ার সঙ্গে আবার পাখালির মিতালি, বালিহাঁস, গাংচিল ও সাদা বকসহ রং বেরঙের অতিথি পাখির ঝাঁক বেঁধে উড়াউড়ি। কিচিরমিচির শব্দে মুখর সৈকত। প্রকৃতির এমন চোখ জুড়ানো নয়নাভিরাম সৌন্দর্য উপভোগের সুযোগ মিলবে চর বিজয় দ্বীপে। একই স্থানে দাঁড়িয়ে দেখা যায় সূর্যোদয় ও সূর্যাস্ত। আছে সারি সারি মাছ শিকারী ট্রলার আর সমুদ্রের গর্জন। অসাধারণ দৃশ্য, একই সাথে সূর্যোদয় এবং সূর্যাস্ত এটা আমরা দেখব। এটা খুবই মনোমুগ্ধকর। লাল কাঁকড়া, পাখিও আছে অনেক, সুন্দর সমুদ্র, বাতাস আছে অনেক। এটা হয়তো এক সময় সেন্ট মার্টিনের মতো বিশাল এক দ্বীপে পরিণত হবে। আর কিছু বসার অ্যারেঞ্জমেন্ট দরকার এবং ভবিষ্যতে যদি আমরা কিছু গাছপালা এখানে রোপণ করতে পারি। সমুদ্র সৈকতের তীরে গড়ে ওঠা নতুন এ চরটিকে স্থায়ী করতে বিভিন্ন প্রজাতির গাছ লাগানো ও পর্যটকদের আকৃষ্ট করতে নানা পদক্ষেপ নেয়ার কথা জানায় জেলা প্রশাসন। কলাপাড়া প্রশাসনের উদ্যোগে দ্বীপটির রক্ষার জন্য বা দ্বীপটি স্থায়ীকরণে বিভিন্ন প্রজাতির ম্যানগ্রোভ বৃক্ষ রোপণ করা হয়েছে। এছাড়া যাত্রী ছাউনি, ওয়াশ ব্লক এবং যে নৌযানের মাধ্যমে তারা সেখানে চলাচল করবেন সেই নৌযান
ঘাটে স্থাপনের জন্য জেটি স্থাপনের আমাদের একটি পরিকল্পনা রয়েছে। প্রায় 10 বর্গ কিলোমিটারের দ্বীপটিতে এখনো কোনো জনবসতি গড়ে ওঠেনি, নেই কোনো গাছপালাও। বর্ষার 3 মাস পানিতে ডুবে থাকে, আবার শীতের মৌসুমে ধুধু বালুচর। পটুয়াখালীর কুয়াকাটা থেকে ট্যুরিস্ট বোট ও স্পিড বোটে পৌঁছানো যায় চর বিজয়ে। কুয়াকাটা সমুদ্র সৈকত থেকে 40 কিলোমিটার দক্ষিণ পূর্ব কোণ ঘেঁষে বঙ্গোপসাগরের বুক চিরে জেগে ওঠা এই দ্বীপটির সন্ধান মেলে 2017 সালের ডিসেম্বর মাসে। বিজয়ের মাস হওয়ায় তখন দ্বীপটির নামকরণ করা হয় চর বিজয় নামে। শিকদার জাবির হোসেন, সময় সংবাদ। 47তম প্রেসিডেন্ট হিসেবে আজ শপথ নেবেন ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় সকাল 10টায় ক্যাপিটাল হিলে ট্রাম্পের অভিষেক অনুষ্ঠান ঘিরে রাজধানী ওয়াশিংটন ডিসি জুড়ে নেওয়া হয়েছে নিশ্ছিদ্র নিরাপত্তা। জমকালো আয়োজনে কয়েকটি দেশের রাষ্ট্র ও সরকার প্রধানের যোগ দেওয়ার কথা রয়েছে। শপথ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন জো বাইডেন সহ যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্টরা। এর আগে রোববার বিজয় র্যালিতে যোগ দেন ট্রাম্প। প্রথম দিনই রেকর্ড সংখ্যক নির্বাহী আদেশে সই করার ঘোষণা দেন তিনি। ওয়াশিংটন ডিসি থেকে হাসানুজ্জামান সাকি। যুক্তরাষ্ট্রের 47তম প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্পের রাজস্বিক প্রত্যাবর্তনের ক্ষণ গণনা শুরু। আবারও হোয়াইট হাউসের মসনদে বসতে যাচ্ছেন তিনি। একবার প্রেসিডেন্ট হওয়ার পর হেরে গিয়ে আবারও ক্ষমতায় আসা মার্কিন ইতিহাসে নজিরবিহীন ঘটনা। তাই ঐতিহাসিক অভিষেক অনুষ্ঠান ঘিরে কৌতূহলের অন্ত নেই। আগের দিনের আতশবাজি উৎসবের পর প্রেসিডেন্ট হিসেবে শপথ নেয়ার আগে রোববার সর্বশেষ র্যালিতে অংশ নেন ট্রাম্প। বৈরী আবহাওয়ার মধ্যে ওয়াশিংটন ডিসিতে সমাবেশে অংশ নিয়ে ট্রাম্প বলেন, বিশ্ববাসী এবার নতুন এক আমেরিকা দেখবে। We begin a brand new day of American strength and prosperity, dignity and pride. I'm thrilled to be back with so many friends. ট্রাম্পের অভিষেক অনুষ্ঠানে যোগ দিতে ওয়াশিংটনে আসছেন বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকার প্রধান। এদের মধ্যে আর্জেন্টিনার প্রেসিডেন্ট জাভিয়ার মাইলি ও ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির অংশ নেওয়ার কথা রয়েছে। শপথ অনুষ্ঠানে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর প্রতিনিধিত্ব করার কথা দেশটির ভাইস প্রেসিডেন্ট হান ঝেং এর। 1874 সালের পররাষ্ট্র দপ্তরের তথ্য বলছে, মার্কিন যুক্তরাষ্ট্রের ক্ষমতা হস্তান্তর অনুষ্ঠানে কোনো বিদেশি নেতা কখনো যোগ দেননি। সেই দিক দিয়েও এটি হতে যাচ্ছে বিরল এক অভিষেক। 2021 সালে জো বাইডেনের অভিষেক অনুষ্ঠানে নজিরবিহীনভাবে অনুপস্থিত ছিলেন ডোনাল্ড ট্রাম্প। কিন্তু সেই বাইডেনই শুধু নন, ট্রাম্পের শপথ প্রত্যক্ষ করবেন সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিন্টন, জর্জ ডব্লিউ বুশ এবং বারাক ওবামাও। এমনকি ট্রাম্প যাকে নির্বাচনে হারিয়েছেন সেই কমলা হ্যারিসেরও উপস্থিত থাকার সম্ভাবনা প্রবল। ট্রাম্প প্রশাসন থেকে আমন্ত্রণ জানানো হয়েছে টেসলার ইলন মাস্ক, ম্যাটার মার্ক জাকারবার্গ, অ্যামাজনের জেফ বেজোস, অ্যাপেলের টিম কুক, টিকটকের সু চিউ এবং গুগলের সুন্দর পিচাইকে। যদিও শপথ অনুষ্ঠানে থাকছেন না সাবেক ফার্স্ট লেডি মিশেল ওবামা ও সাবেক স্পিকার ন্যান্সি পেলোসি। বৈরী আবহাওয়ার মধ্যে হতে চলেছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিষেক। 1985 সালের পর এবারই প্রথম ক্যাপিটল হিলের বাইরে না হয়ে অনুষ্ঠানটি হচ্ছে ইনডোরে। তবে ঠান্ডা যত তীব্রই হোক না কেন, কয়েক লাখ মানুষের সমাগম ঘটেছে এখানে। রাজধানী জুড়ে নেওয়া হয়েছে কড়া নিরাপত্তা। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, ক্যাপিটল হিল, ওয়াশিংটন ডিসি। পুনরায় যুক্তরাষ্ট্রে নিজেদের পরিষেবা চালু করতে যাচ্ছে জনপ্রিয় ভিডিও শেয়ারিং অ্যাপ টিকটক। নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতিশ্রুতির পর এই সিদ্ধান্ত নিয়েছে চীনা প্রতিষ্ঠানটি। ট্রাম্প প্রতিশ্রুতি দিয়েছেন, শপথ নেয়ার পর বিশেষ নির্বাহী আদেশে টিকটকের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেবেন। ট্রাম্পকে ধন্যবাদ জানিয়েছে টিকটক কর্তৃপক্ষ। জনপ্রিয় ভিডিও শেয়ারিং অ্যাপ টিকটক বিশ্বজুড়ে কোটি কোটি ব্যবহারকারী চীনা এই অ্যাপটি ব্যবহার করেন। শুধুমাত্র যুক্তরাষ্ট্রে টিকটক ব্যবহার করেন 17 কোটির বেশি মানুষ, যাদের মধ্যে 70 লাখের বেশি ক্ষুদ্র ব্যবসার সঙ্গে জড়িত। স্থানীয় সময় শনিবার দেশটিতে বন্ধ করা হয় টিকটক। জাতীয় নিরাপত্তার জন্য হুমকি দেখিয়ে অ্যাপটি নিষিদ্ধ করা হয় যুক্তরাষ্ট্রে। নিষেধাজ্ঞা কার্যকরের পরই দেশ জুড়ে অফলাইনে চলে যায় অ্যাপটি। মুছে ফেলা হয় গুগল এবং অ্যাপল স্টোর থেকেও। তবে বন্ধ হওয়ার কয়েক ঘন্টা পরই দেশটিতে আবারও নিজেদের কার্যক্রম শুরুর ঘোষণা দিয়েছে টিকটক কর্তৃপক্ষ। নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেয়া প্রতিশ্রুতির পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানায় টিকটক কর্তৃপক্ষ।
নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে ট্রাম্প জানান, টিকটকের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে তিনি একটি নির্বাহী আদেশ জারি করবেন, যেখানে জানিয়ে দেয়া হবে কোনো প্রতিষ্ঠান টিকটকের সঙ্গে কাজ করলে তাদের সমস্যার সম্মুখীন হতে হবে না। সোমবার দায়িত্ব নেওয়ার পর অ্যাপটি চালিয়ে যাওয়ার অনুমতি দেবেন বলে জানান ট্রাম্প। তার এমন ঘোষণায় স্বস্তি প্রকাশ করছে টিকটক কর্তৃপক্ষ। একই সঙ্গে ট্রাম্পকে ধন্যবাদ। রোমাঞ্চের পাণ্ডুলিপি, দায়িত্ব নিয়ে ম্যাচ শেষ করে আসেন নাবি মালান। ফলাফল টুর্নামেন্টে 5 জয়ে টেবিলের 2-এ বরিশাল, আর চিটাগং দেখল ঘরের মাঠে টানা জোড়া হার। মাহবুব রিমন, সময় সংবাদ, চট্টগ্রাম। বিপিএলের ট্রফি ও মাস্কট এখন পদ্মাপাড়ের শহর রাজশাহীতে। কাছ থেকে সেই ট্রফি ছুঁয়ে দেখছেন নগরবাসী, তুলছেন সেলফিও। দর্শনার্থীদের প্রত্যাশা, ভালো খেলে দুর্বার রাজশাহী এই ট্রফি তাদের নিজেদের করে নেবে। শাহিন আলমের রিপোর্ট, ছবি তুলেছেন আব্দুস সালাম। দেশের ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের সবচেয়ে বড় আসর বাংলাদেশ প্রিমিয়ার লিগ ক্রিকেট বিপিএল। রাজশাহী নগরীর আলুপট্টি মোড়ে বিপিএল এর অরিজিনাল সেই ট্রফি দেখতে এভাবে হুমড়ি খেয়ে পড়ছেন দর্শনার্থীরা। ট্রফি ও মাস্কটের সঙ্গে তুলছেন সেলফি। এর আগে কয়েক জেলা ঘুরে বিপিএল এর ট্রফি এখন পদ্মাপাড়ের শহর রাজশাহীতে। রোববার নগরীর বিভিন্ন প্রান্তে জনসাধারণের জন্য ট্রফি ও মাস্কট দেখার এই আয়োজন করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। নিজেদের মাঠে খেলা না থাকলেও দুর্বার রাজশাহী ফ্র্যাঞ্চাইজি নিয়ে সমর্থকদের উচ্ছ্বাস ছিল দেখার মতো। তাদের বিশ্বাস, এই ট্রফি এবার তাদের জন্য জয় করে নিয়ে আসবে দুর্বার রাজশাহী। আগে কখনো ট্রফি আসে নাই, তো আমরা অনেক এক্সাইটেড এবং সেলফি তুলতে পারে আমরা অনেক এক্সাইটেড। ট্রফি দেখতে পেলাম, আশা করব যে ভবিষ্যতে রাজশাহী কোনো না কোনো দিন এই ট্রফি নিবে। অনেক ভালো লাগছে, আমাদের ছেলেমেয়েরা ক্রীড়াঙ্গনে যে ভালো করে সেটাই এটার প্রমাণ। অনেক ভালো লাগছে, কালকে রাতে আমি এই নিউজটি জানতে পেরেছি যে রাজশাহীতে বিপিএল ট্রফি আসছে। রাজশাহীতে ট্রফি আসছে, ম্যাচ আসে নাই। আমরা যাচ্ছি যে রাজশাহীতে ট্রফি আসছে, আমাদের ভালো স্টেডিয়াম আছে। দর্শকদের এই আগ্রহে চোখ ছানা পড়া ফ্র্যাঞ্চাইজি কর্তৃপক্ষের। আগামী আসর থেকে নিজেদের মাঠে খেলা নিয়ে আসার প্রতিশ্রুতি দিলেন সমর্থকদের। যারা বিপিএল অংশগ্রহণ করেছে তো প্রতিটা বিভাগেই যাবে, সেইভাবে আমাদের এখানে আসবে। ট্রফি নিয়ে আসার উদ্দেশ্য হচ্ছে এটা আমাদের যে ফ্যানগুলো আছে, ক্রিকেট ফ্যান প্রেমীরা আছে, তাদেরকে দেখানো। শুধু ট্রফি নিয়ে যাওয়াই না, মূল উদ্দেশ্য খেলাগুলো যেন নিয়ে আসে। আমাদের এটাই আহ্বান থাকবে, কারণ আমাদের ক্রিকেট প্রেমী একটা শহর এবং আমরা চাই যে আমাদের ক্রিকেটার্সরাও অনেক ভালো খেলুক এবং খেলাগুলো রাজশাহীতে আসুক। বিপিএল এর 11তম আসর চলছে মাঠে। সেই ফাঁকে বিভাগীয় বিভিন্ন শহর ভ্রমণে বেরিয়েছে বিপিএল এর ট্রফি ও মাস্কট। শাহিন আলম, সময় সংবাদ, রাজশাহী। ভিন্ন এক রোমাঞ্চে বুঁদ হতে চলেছে রংপুরবাসী। গ্লোবাল সুপার লিগ ও বিপিএল চ্যাম্পিয়ন ট্রফি নিয়ে সমর্থকদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করবে রংপুর রাইডার্স। সাবেক বিপিএল চ্যাম্পিয়নদের আগমন ঘিরে বিভাগীয় নগরী রংপুরে সাজ রব। এরই মধ্যে প্রস্তুত হয়েছে রংপুর স্টেডিয়াম, অপেক্ষা কয়েক ঘন্টার। চলতি বিপিএলে টানা 8 ম্যাচ জয়ী দলকে বরণ করে নিতে প্রস্তুত রংপুরের ক্রীড়ামোদীরা। তরিকুল ইসলামের ছবিতে আব্দুর রশিদ জীবনের রিপোর্ট। গেল বছর গ্লোবাল সুপার লিগ জিতে বিশ্ব মঞ্চে ও দেশের ক্রিকেটে হইচই ফেলে দেয় উত্তরের তিস্তা পাড়ের দল রংপুর রাইডার্স। বিপিএলেও দুর্দান্ত ছন্দে আছে দলটি। চলতি বছরে জয় পেয়েছে টানা 8 ম্যাচ। এবার জিএসএল এর চকচকে ট্রফি নিয়ে নিজেদের ঘরে আসছে রাইডার্স। রংপুরে রাইডার্স টিমের আগমনের খবরে নগরীর সর্বত্র বিরাজ করছে উৎসবের আমেজ। দুপুরে জিএসএল ও 2017 বিপিএল এর চ্যাম্পিয়ন ট্রফি নিয়ে সাতখোলা বাসে শহর প্রদক্ষিণ করবে পুরো দল। থাকছে ট্রফি ও খেলোয়াড়দের সঙ্গে ক্রিকেট প্রেমীদের ছবি তোলার সুযোগ। প্রিয় দলকে এক নজর দেখার অপেক্ষায় ভক্ত অনুরাগী সহ ক্রীড়ামোদীরা। এ যেন এক ভিন্ন আমেজ। ট্রফি নিয়ে ছবি তুলবো, গান হবে, মানে একটা অনেক সুন্দর মুহূর্ত কাটাবো। সেই অপেক্ষাটা এখনো মানে শেষে হচ্ছে না, কখন আসবে। সারাদিন সকাল থেকে এখন পর্যন্ত স্টেডিয়ামে আছি। সব থেকে গর্বের হইল যে একটা না, দুইটা না, তিনটা না, চারটা না, পাঁচটা নয়, মানে আটটা খেলা হয়েছে। এটা কল্পনা করা যায়? আমার রংপুরের ছাওয়ার ঘর অর্জন করে ফেলাল, একেবারে বুক গর্বে মানে ফাটি যায় চল। রংপুর রাইডার্স আমাদের একটা সুবর্ণ সুযোগ করে দিয়েছে যে রংপুর রাইডার্সের ফুল টিম আসতেছে, 2টা ট্রফি রংপুর রাইডার্স নিয়ে আসতেছে। রংপুরের মাটিতে প্লেয়ারদের সঙ্গে সরাসরি আমরা কথা বলতে পারবো, সেলফি তুলতে পারবো। অনেক বড় একটা পাওয়া। আমাদের বিপিএল খেলাগুলো সিলেট, চট্টগ্রাম, ঢাকা পর্বে সীমাবদ্ধ। সেক্ষেত্রে আমাদের রংপুরের দর্শকরা বরাবরই বঞ্চিত। সেজন্য আমরা আমাদের প্লেয়ারকে এই মঞ্চে দেখতে পারবো। দুপুর 12টায় হেলিকপ্টারে রংপুরে পৌঁছানোর কথা রয়েছে টিম রাইডার্স। এরই মধ্যে সব আয়োজন সম্পন্ন করেছেন
আয়োজকরা। এখানে স্টেজ, সাউন্ড, এলইডি এইসব আমাদের যেগুলো দরকার ছিল সেগুলো স্টেডিয়ামের কাজ, আমাদের মাঠের কাজ ওকে আর কি। যেহেতু ভেন্যু রংপুর আর রংপুর রাইডার্স রংপুরের, সো আমাদের উচ্ছ্বাসটা অনেক বেশি। যেহেতু আমাদের এখানে রংপুরের খেলা আমরা দেখতে পারি না, রংপুর রাইডার্সের খেলা দেখতে পারি না, সেহেতু মানুষের একটা আশা যে প্লেয়ারদের সাথে যেন সরাসরি কথা বলতে পারে আর কি। ১,৫০০ জার্সি বিতরণ, বিপিএল মাস্কট ডানা ৩৬-এর উপস্থিতি এবং দুপুর ৩টায় দেশবরেণ্য ব্যান্ড অ্যাভয়েড ট্রাফার কনসার্ট থাকছে এই আয়োজনে। বলাই যায় রংপুরবাসী অন্যরকম এক রোমাঞ্চের সাক্ষী হতে চলেছে। বিপিএলে টানা ৮ ম্যাচ জয়ের পর নিজেদের ডেরায় পা রাখছে টিম রংপুর রাইডার্স। এর মধ্যে সকল আয়োজন সম্পন্ন হয়েছে, এখন শুধু অপেক্ষার পালা। আব্দুর রশিদ জীবন, সময় সংবাদ, রংপুর। চলতি বিপিএলে মাঠের পারফরমেন্সের পাশাপাশি নুরুল হাসান সোহান আলোচনায় বুদ্ধিদীপ্ত অধিনায়কত্বে বলছেন ব্যর্থতাই শিখিয়েছে তাকে। জাতীয় দলে থিতু না হতে পারার আক্ষেপ নয়, আপাতত সব মনোযোগ বিপিএলে। টুর্নামেন্টে রংপুরকে জেতাতে চান শিরোপা। নুরুল হাসান সোহান আর রংপুর রাইডার্স যেন মানিক জোর। দুরন্ত উইকেট কিপার, উড়ন্ত ক্যাপ্টেন্সি, ব্যাটিংও আগ্রাসী। শেষ ওভারে ২৬ রান নিয়েও দলকে জেতান যিনি। হয়তো পার করছেন ক্যারিয়ারের সেরা সময়। কিন্তু সেখানে আফসোস কি পোড়াই সোহানকে থিতু হতে পারেননি যে জাতীয় দলে। সুযোগ মিলেছিল কদাচিৎ, কখনো অফ ফর্ম, কখনো বাদ পড়েছেন কম্বিনেশনে। আবার যে পজিশনে ব্যাট করেন কজনা মনে রাখে ছোট্ট সেই ইনিংসগুলো। ৬-৭ ব্যাটিং করি, তো এই জায়গাটা আপনার স্কোপটা এক এক রকম থাকে, সিচুয়েশন এক এক রকম থাকে, এবং আমার কাছে মনে হয় যে এখানে ১০-১৫-২০ রান খুব তাড়াতাড়ি ভুলে যাওয়া যায়। জিনিসটা এরকম, সংখ্যাটা অনেক বড় না, যার কারণে আসলে ফোকাসে আসারও কিছু না, বাট আমার কাছে মনে হয় না যে ফোকাসে আসাটা খুবই ইম্পর্টেন্ট। টিম আমার কাছ থেকে যেটা চাচ্ছে, বা টিম এই জাতীয় প্লেয়ারের কাছ থেকে যেটা চায়, সে কতটুকু কন্ট্রিবিউট করতেছে, এটা ইম্পর্টেন্ট। অ্যাট দ্য সেম টাইম অবশ্যই আমার কাছে মনে হয় যে টিমটা সবার আগে, এবং টিমের কিছু কিছু ক্ষেত্রে এক একজনের রোল এক এক রকম থাকে। তো আমার কাছে মনে হয় যে এই রোলটা প্লেয়ার হিসাবে বোঝাটা খুবই ইম্পর্টেন্ট। বিপিএল বলে নিজ ফ্র্যাঞ্চাইজির চাওয়া পাওয়া তার কাছে সবার আগে। তবে সামনেই যে চ্যাম্পিয়ন্স ট্রফি, সৌম্য নাহিদদেরও যত্ন নেওয়া চাই। হাতে আছে বিকল্প, তাই তো কাজটাও হয়ে যাচ্ছে সহজ। কুইক ম্যাচ যাচ্ছে, তো আমার কাছে মনে হয় যে পেস বোলিং আমাদের ভালো ব্যাকআপও আছে, তো আমরা চাচ্ছি যাতে রেস্ট দিয়ে সবাই আসলে এই জিনিসটা থাকে, এবং কোয়ালিফায়ার আগে আমরা যাতে প্রপার টিমটা ফুল সেট আপে থাকতে পারি। ও যে ফর্মে ছিল আমাদের টিমের জন্য একটা বাড়তি অনুপ্রেরণার জায়গা। অবশ্যই আমার কাছে মনে হয় যে হয়তো খুব শীঘ্রই মাঠে ফিরবে। এবারে বিপিএলে এখনো কোনো ফ্র্যাঞ্চাইজি হারাতে পারেনি রংপুরকে। তবে এর আগেও গ্রুপ পর্বে দুর্দান্ত করা দলটা খেই হারিয়েছিল নকআউটে। এবার তাই এ নিয়ে পরিকল্পনা হচ্ছে আগে ভাগেই। লাস্ট 2 বছরে এরকম হয়েছে যে আমাদের শিডিউলের কারণে আমরা থ্রু আউট দ্য টুর্নামেন্ট একটা টিম নিয়ে খেলেছি। কোয়ালিফায়ার আগে যে আমরা অনেক বেশি সাফল করার কারণে আসলে টিমের যে কম্বিনেশনটা ওইটা আসলে থাকে নাই শেষ পর্যন্ত। এইবার প্রথম থেকেই চেষ্টা করতেছে যাতে এরকম সিচুয়েশন এই বছর না হয়। মাঠে আমরা কতটুকু দিতে পারতেছি এটা আমাদের উপর থাকে, বাট আমার কাছে মনে হয় যে অ্যাজ এ টিম ম্যানেজমেন্ট হিসাবে তারা খুব ভালো একটা কাজ করতেছে, যে যেখান থেকে যে মেসেজগুলো আমাদের ক্লিয়ার থাকা উচিত, এবং কারো যদি কোনো কনফিউশন থাকে সেই জায়গায় কিভাবে কি করতে পারে, এটা নিয়ে আসলে খুব ভালো ম্যানেজমেন্ট কাজ করতেছে। জাতীয় দলের জন্য নিজেকে সবসময় প্রস্তুত রাখেন সোহান। জানান আলাদা দুর্বলতা আছে সাদা বলের ক্রিকেটে। মাহবুব রিমন, সময় সংবাদ, চট্টগ্রাম। খেলোয়াড়ি জীবনের রাজনীতিতে নাম লেখানো সমর্থন করেন না বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তবে খেলোয়াড় হিসেবে অবসরের পরে সেটা একান্তই ব্যক্তিগত সিদ্ধান্ত। মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে জিয়া ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে প্রধান অতিথি হিসেবে এসে এসব কথা বলেন তিনি। প্রথমবারের মতো অনুষ্ঠিত এই টুর্নামেন্টের ফাইনালে সিলেটকে 5 উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন রংপুর বিভাগ। রাজনীতির মারপ্যাচে নায়ক থেকে খলনায়ক সাকিব মাশরাফি। ক্রিকেটার থাকাকালীন তাদের রাজনৈতিক জীবন নিয়ে সমালোচনাও কম হয়নি। সংসদ সদস্য হিসেবে মধুচন্দ্রিমা শেষে তারাই এখন মামলার আসামি। সাকিব মাশরাফিদের মতো এমন পরিণতি যেন অন্যদের না হয়, তাই খেলোয়াড়দের রাজনীতিতে নাম লেখানোর বিপক্ষে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। খেলাধুলার সঙ্গে রাজনীতির সম্পর্ক থাকা উচিত না, এবং যেটা চলমান অবস্থাতেও নয়, এবং ভবিষ্যতে যারা খেলা ছেড়ে দেবেন তারা রাজনীতি যেতেই পারেন, এটা তাদের অধিকার। তবে এটা ব্যক্তিগত ব্যাপার আমি মনে করি, এবং এই অধিকার মানুষের সকলেরই থাকা উচিত, গণতান্ত্রিক অধিকার। রাজনৈতিক পট পরিবর্তনে দীর্ঘ 11 বছর পর এদিন মিরপুরের হোম অফ ক্রিকেটে এসেছিলেন মির্জা ফখরুল। জিয়া ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে তিনি ছাড়াও তার দলের নেতাকর্মীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। বাংলাদেশের মানুষ যেমন ক্রিকেটকে ভালোবাসে, একই সঙ্গে মুক্তিযুদ্ধের ঘোষক
একজন বীর মুক্তিযোদ্ধা শহীদ জিয়া রহমানকেও একইভাবে তারা ভালোবাসে। তার সময়ে চেষ্টা করেছেন খেলাধুলা ক্রীড়াঙ্গনকে আরও বেশি অ্যাক্টিভ করে তোলার জন্য। আজকের আয়োজকদেরকে আমি আবারও আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাতে চাই। তারা আজকের এই দিনে এই মহান রাষ্ট্রনায়কের নামে এই ক্রিকেট টুর্নামেন্ট আয়োজন করেছে। 10 দলের টুর্নামেন্টের ফাইনালে ওঠে রংপুর ও সিলেট বিভাগ। শেরেবাংলার শিরোপা নির্ধারণী ম্যাচে আগে ব্যাট করে সিলেট স্কোরবোর্ডে তোলে 143 রান। দলের হয়ে একমাত্র 50 ওয়াসিফ আকবরের ব্যাটে। জবাবে খেলতে নেমে দেখে শুনে শুরু করে এনসিএল টি20-র বর্তমান চ্যাম্পিয়নরা। পাওয়ার প্লেতে আসে 1 উইকেটে 39। অধিনায়ক মামুনের 50-তে ফাইনালটা এক পেশে করে ফেলে তারা। শেষ পর্যন্ত 4 বল হাতে রেখে 5 উইকেটে চ্যাম্পিয়ন রংপুর বিভাগ। মাঠে থেকে বিজয়ী দলের হাতে পুরস্কার তুলে দেন বিএনপি মহাসচিব। যদিও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে দেখা যায়নি কোনো বিসিবি পরিচালককে। সাব্বির মিথুন, সময় সংবাদ, ঢাকা। অনূর্ধ্ব-15 জাতীয় ফুটবল লীগ থেকে পাওয়া প্রতিভাবান ফুটবলারদের একাডেমিক কার্যক্রমের আওতায় আনা হবে বলে নিশ্চিত করেছে বাফুফে। প্রতিভা বাছাইয়ের ক্ষেত্রে স্বচ্ছতার পাশাপাশি বয়স নির্বাচনে এবার থাকবে কড়াকড়ি। তারুণ্যের উৎসবে ফুটবল জাগরণের আহ্বান। দেশের 64 জেলা মুখর হবে আগামীর ফুটবল অন্বেষণ কার্যক্রমে। তবে বরাবরের মতোই এবারও আলোচনা সমালোচনা হবে তো প্রতিভার মূল্যায়ন কিংবা সঠিক বয়সের ফুটবলার তুলে আনার ক্ষেত্রে থাকবে কতটা স্বচ্ছতা। তারুণ্যের উৎসব বা এই ধরনের প্রোগ্রামের মাধ্যমে আমরা যে ট্যালেন্ট হান্ট বা প্রতিভা অন্বেষণ করছি, এদেরকে নিয়ে এসে আমরা এলিট একাডেমি তো একটা আমাদের আছে ফেডারেশনের, আমরা সেই সাথে এবারে অন্যান্য যেটা প্রাইভেট ফুটবল একাডেমিগুলো সারা দেশে আমাদের আছে, আর নীলফামারী থেকে শুরু করে কক্সবাজার পর্যন্ত আমরা তাদেরও সহযোগিতা গ্রহণ করব। তারাও যেন কোনো অন্যায় কাজ করতে না, তাদের জন্য একটা প্যানেল তৈরি করা হয়েছে এবং সেটা আমাদের বোর্ড মিটিংয়ে প্লেস হবে। এবং যদি কোনো প্লেয়ার যদি সন্দেহ হয় যে না তার 15 না, ওই প্লেয়ারকে কিন্তু আমরা ঢাকায় এনে বোন টেস্ট করে আমরা বয়স নির্ধারণ করার আমরা সিদ্ধান্ত নিয়েছি। তরুণ ফুটবলার তৈরির ক্ষেত্রে অনাগ্রহের শেষ নেই ক্লাবগুলোর। কোনো বয়সভিত্তিক লিগ শুরু হলে স্পষ্ট হয়ে ওঠে দেশের ফুটবলের রুগ্ন পাইপলাইন। এই সমস্যার সমাধান হতে পারে অনূর্ধ্ব-15 জাতীয় ফুটবল লীগ। শুধু দরকার ক্লাবগুলোর সদিচ্ছা আর বাফুফের সঠিক তত্ত্বাবধান। ক্লাবগুলো যদি খুব সক্রিয় থাকে, আমি আবার বলছি, তাহলে এখান থেকে ভালো ভালো প্লেয়ার পুট করে নিয়ে আসতে পারবে। আন্ডার 15কে যদি আমরা জোর দিতে পারি, আন্ডার 17কে যদি জোর দিতে পারি, আমাদের অদূর ভবিষ্যতে আগামী 4 বছরে একটা ভালো টিম আমরা তৈরি করতে পারবো। এটার জন্য আমরা দেশি বিদেশি কোচের সমন্বয়ের মাধ্যমে আমরা তাদেরকে ট্রেনিং আপের ব্যবস্থা করব এবং অবশ্যই এটা দীর্ঘমেয়াদী। তবে হতাশার দৃষ্টান্তও রয়েছে ঢের। এর আগে বিভিন্ন সময় প্রতিভা অন্বেষণের নানা কার্যক্রম পরিচালনা করেছে সরকার। উৎসব মুখর পরিবেশে তা অনুষ্ঠিত হলেও আয়োজন শেষ হতেই হারিয়ে গেছে সব। তবে এবার আর সে পথে যাচ্ছে না ক্রীড়া মন্ত্রণালয়। তারুণ্যের উৎসবে খুঁজে পাওয়া যাবে যত প্রতিভা, তাদের ধরে রাখার জন্য তৈরি হচ্ছে নীতিমালা। জাতীয়ভাবে যখন প্রতিভা অন্বেষণের কাজগুলো করি, সেটাকে সাস্টেইনেবল করার জন্য, ধরে রাখার জন্য কিছু প্ল্যান নেওয়া হয়। আমরা ইতিমধ্যে প্রধান উপদেষ্টার কার্যালয়ের নির্দেশনায় আমরা একটি যুব উদ্যোক্তা নীতিমালা প্রস্তুত করেছি। সেই নীতিমালায় সুনির্দিষ্টভাবে যুবদেরকে, যারা ট্যালেন্টে যারা কাজ করবে, তাদেরকে স্টার্ট আপ এবং এন্টারপ্রেনিউরিয়াল স্কিল ডেভেলপ করার জন্য একটি বর্ষব্যাপী পরিকল্পনা আমাদের রচিত হচ্ছে। 25 জানুয়ারি থেকে শুরু হবে অনূর্ধ্ব-15 জাতীয় ফুটবল লীগ। 11 ভেন্যুতে ধারাবাহিকভাবে এতে অংশ নেবে দেশের 64 জেলা। এস.এম. ইকবাল, সময় সংবাদ। যে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। বিএনপির বিপক্ষে তৎপর ছোট বড় রাজনৈতিক দল ও শক্তি, বললেন তারেক রহমান। সংস্কার নিয়ে খোঁড়া ও যুক্তি না দেখিয়ে দ্রুত ভোট দেওয়ার আহ্বান মির্জা ফখরুলের। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম সম্মেলনে যোগ দিতে আজ রাতে সুইজারল্যান্ড যাবেন প্রধান উপদেষ্টা। বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগে আগ্রহ বাড়ানোই সফরের লক্ষ্য। বছর চলার কথা থাকলেও 10 বছরেই বিকল সবকটি ডেমো ট্রেন নিলামে বিক্রির পরিকল্পনা। 650 কোটি টাকার প্রকল্পে নেওয়া হয় ব্যক্তি স্বার্থে জড়িতদের শাস্তির দাবি। এবং যুক্তরাষ্ট্রের 47তম প্রেসিডেন্ট হিসেবে আজ শপথ নেবেন ডোনাল্ড ট্রাম্প। ওয়াশিংটন ডিসিতে বিজয় র্যালি। প্রথম দিনই সই করবেন রেকর্ড সংখ্যক নির্বাহী আদেশে। এই ছিল ভোরের সময়। সঙ্গেই থাকুন সময়ের।